এটা ছিল ভারতের নতুন গণ অভ্যুত্থানের একটি সংকেত। আইএনএ বন্দীদের মুক্তির দাবি এবং তাদের বিচারের বিরোধিতা করার বিষয়টি সমস্ত রাজনৈতিক দলের সীমানা অতিক্রম করে সামনের সারিতে চলে আসে একদিন। এমনকি যারা স্বাধীনতা অর্জনের জন্য বসুর শত্রুর সঙ্গে আঁতাত করার নীতির সঙ্গে ভিন্ন মত পোষণ করতেন, তারাও দেশপ্রেম এবং আত্মত্যাগের মনোভাবকে প্রশংসা করেছিলেন। কমিউনিস্ট, সোশ্যালিস্ট, গান্ধীবাদী, মুসলিম লীগ পন্থী নির্বিশেষে সবাই আইএনএ বন্দি মুক্তির দাবিতে ঐক্যবদ্ধভাবে জোরালো আন্দোলন গড়ে তোলেন। নমস্কার, তীর্থবার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমাদের চ্যানেলে অনেক অনেক স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আমাদের ভারতবর্ষের সচল ভগবান যিনি না থাকলে আজকে আমাদের এই বিভিন্ন ধর্মের ধার্মিকতা, এই বিভিন্ন ধর্মের আচার অনুষ্ঠান, পূজা পাঠ কোনোভাবেই কোনো দিক থেকে সম্ভব হতো না। যিনি ছিলেন বলে আজকে আমরা স্বাধীনভাবে মুক্তিভাবে আমরা জীবন যাপন করতে পারছি। আমাদের জীবনের মধ্যে কোনো অসন্তোষ নেই, আমাদের জীবনের মধ্যে কোনো বাধা নেই। আমাদেরকে কেউ দুর্গা পুজোর পুষ্পাঞ্জলি দিতে গেলে কেউ বাধা দেবে না। আমাদের ঘরের মা বোনেরা আজকে সুরক্ষিতভাবে রয়েছে ওই ইংরেজ শাসকদের অত্যাচারের হাত থেকে। সেই সচল ভগবান যিনি আমাদেরকে এক আলোর দিশা দেখিয়ে গেছেন। হ্যাঁ, আমরা মানছি এখন বর্তমান পরিস্থিতি এবং বর্তমান যুগে আমাদের ভারতেরই কিছু কিছু কুলাঙ্গার এবং ভারতেরই কিছু কিছু মানুষ যারা বিভিন্ন অন্যায় অবিচার করে চলেছে মা বোনেদের উপর এবং বিভিন্ন অন্যায় অত্যাচার করে চলেছে। কারণ এই সমস্ত জানোয়াররা স্বাধীনতার নামে বর্বরতাকে চেনে। এই সমস্ত মানুষরা স্বাধীনতাকে স্বাধীনতা বলে ভাবতে পারে না। এরা স্বাধীনতাকে বেশি বুঝে গেছে, তাই অত্যাধিক এরা স্বাধীনতার ফলে আজকে এই সমস্ত খারাপ নোংরা কাজগুলি ঘটিয়ে চলেছে। কিন্তু আমরা জানি আজ থেকে ৮০ বছর আগে যখন আমাদের দেশে ইংরেজ শাসন চলছিল, তখন আমরা কিন্তু এতটা বর্বরতা এবং অসভ্যতা করতে পারতাম না। তখন আমাদের দাবি ছিল এক, আমাদের কণ্ঠ ছিল এক। সেই দাবি হলো ইংরেজদের তাড়াতে হবে, আমাদের সুরক্ষিতভাবে শান্তির পথে বাঁচতে হবে। কিন্তু সেই শান্তি, সেই সুরক্ষা আজ ভারতের নাগরিকরাই সেই শান্তিকে শেষ করে দিচ্ছে। আজকের আমাদের আলোচনা এই ভিডিওর মাধ্যমে নেতাজি সুভাষচন্দ্র বসু, যিনি বাঙালির গৌরব, যিনি আমার আপনার সকলের রক্তে বইছেন, সেই নেতাজি সুভাষচন্দ্র বসুকে কেন্দ্র করে। নেতাজি সুভাষচন্দ্র বসু নাকি মহাত্মা গান্ধী, কার প্রাধান্য বেশি স্বাধীনতার দিকে? স্বাধীনতার দিকে আমরা কাকে সব থেকে এগিয়ে রাখবো, নেতাজি সুভাষচন্দ্র বসুকে নাকি গান্ধীজিকে? আপনাদের সকলের কাছে একান্ত অনুরোধ করব, আজকের ভিডিওটি দয়া করে সম্পূর্ণ দেখুন, স্কিপ না করে। আশা করি আজকের ভিডিও দেখে আপনারা অনেক উপকৃত হবেন এবং সমৃদ্ধ হবেন। আমাদের ভিডিও দেখে যদি আপনারা উপকৃত হন এবং সমৃদ্ধ হন, তাহলে দয়া করে আজকের ভিডিওতে একটি লাইক করবেন। মনে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে প্রশ্নটি আমাদের জানাবেন। ভিডিওটি শেয়ার করে দেবেন। আমাদের তীর্থবার্তা চ্যানেলে যদি এখনো একজন না হয়ে থাকেন, অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন সনাতন হিন্দু ধর্মের ও বিভিন্ন ঘটনা ও তথ্য জানার জন্য ও দেখার জন্য। তাহলে চলুন আজকের আলোচনা শুরু করা যাক। 2026 সাল, 1947 সাল থেকে 2026 সাল, দীর্ঘ 80 বছর কেটে গেল। এই 80 বছর স্বাধীনতা
দেখল আমাদের ভারত। ইংরেজ অত্যাচারিত শাসকদের হাত থেকে মুক্তি লাভ করল। আপনাদের সকলকে ৮০তম স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। তাহলে চলুন আজকের আলোচনা আমরা শুরু করি। সুভাষ বসু। সুভাষ বসু ছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের একজন অবিসংবাদী নেতা। তার জন্ম শতবর্ষ এখন উদযাপিত হচ্ছে ভারতবর্ষে। তিনি গান্ধীজি এবং অন্যান্য নেতাদের দক্ষিণপন্থার বিপরীতে বাম দিকে দাঁড়িয়েছিলেন। তাই যখন 1939 সালে কংগ্রেস সভাপতি নির্বাচনের ফলাফল ঘোষিত হলো, গান্ধীজি বলেছিলেন যে সুভাষের জয়ে আমার পরাজয় হলো। এ কথা প্রকৃতই সত্য, কারণ সুভাষ বসু ব্রিটিশ সাম্রাজ্যবাদের সঙ্গে আপোষের নীতির বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, যেখানে গান্ধীজি তার সারা জীবন ধরেই আপোষের পক্ষে লড়েছিলেন। তার অহিংসার দর্শনের মোড়কের আড়ালে তিনি চেয়েছিলেন স্বাধীনতা সংগ্রামী এবং ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের আলোচনার মাধ্যমেই ভারতের স্বাধীনতার বিষয়টি মীমাংসা করতে। 1939 সালে কংগ্রেস সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে সুভাষ বসু ও তার নির্বাচনী ইস্তেহারে বিরোধী পক্ষের প্রতি গুরুতর অভিযোগ আনেন যে তারা ব্রিটিশ সাম্রাজ্যবাদের সঙ্গে আপোষে মীমাংসা করার পরিকল্পনা করছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর ঠিক আগে সুভাষ বসু এবং গান্ধীজি ও অন্যান্য দক্ষিণপন্থী নেতাদের যুদ্ধ সম্পর্কে প্রতিক্রিয়া ছিল মৌলিকভাবে পরস্পর বিরোধী। গান্ধী ও তার সহকর্মীরা যুদ্ধের ফলে ব্রিটিশ সাম্রাজ্যের উদ্ভূত সমস্যাকে সাম্রাজ্যবাদীদের সঙ্গে দর কষাকষির কাজে ব্যবহার করার পক্ষপাতী ছিলেন। সুভাষ এই আপোষকামী মনোভাবের বিরুদ্ধে ছিলেন। তিনি চেয়েছিলেন ভারতের যুদ্ধে অংশগ্রহণের বিরোধিতা করে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে জনসাধারণকে সমবেত করতে। অন্যদিকে যুদ্ধের প্রথম পর্যায়ে পুরো সময় জুড়েই, যা টেলিফোন যুদ্ধ বলে পরিচিত ছিল, দক্ষিণপন্থীরা যুদ্ধে ভারতের বলপূর্বক অংশগ্রহণের বিরুদ্ধে জনগণকে জঙ্গি আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানাতে অস্বীকার করেন। তবে যাই হোক না কেন, যুদ্ধের প্রথম পর্যায় শেষ হলো এবং এই যুদ্ধ একটি বিশ্বযুদ্ধে পরিণত হলো। এই যুদ্ধে সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়নও অংশ নেয়। তখন ওই কংগ্রেস নেতারাই তাদের আগের দ্বিধা দ্বন্দ্ব ঝেড়ে ফেলে ব্রিটেনের যুদ্ধের বিরুদ্ধে জনগণকে সর্বতোভাবে সামিল হওয়ার আহ্বান জানায়। 1942 সালের আগস্ট মাসে বোম্বাইয়ে অনুষ্ঠিত সারা ভারত কংগ্রেস অধিবেশন থেকে যে ভারত ছাড়ো আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল, কার্যত তা ছিল ব্রিটিশ শাসকদের সঙ্গে আপোষ চুক্তির এক পরিকল্পিত প্রস্তুতি। এই নীতির তীব্র বিরোধিতা করে সুভাষচন্দ্র বসু ব্রিটিশদের সশস্ত্র সংগ্রামের মাধ্যমে উৎখাত করার পক্ষে দাঁড়িয়েছিলেন। এমনকি তা যদি ইউরোপের জার্মানি এবং এশিয়ার জাপানের মতো ফ্যাসিবাদী শক্তির সাহায্য নিয়ে হয় তাও। এই কারণেই তিনি ভারত ছেড়ে প্রথমে জার্মানি এবং পরে জাপানে গিয়েছিলেন। পরের দেশটিতে তখন ইতিমধ্যেই মোহন সিংয়ের নেতৃত্বে একটি ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি গঠিত হয়েছে, যার রাজনৈতিক নেতা ছিলেন রাসবিহারী বসু।
প্রকৃতপক্ষে এই সংগঠনটির পক্ষ থেকেই সুভাষ বসুকে জাপানে এসে সংগঠনের নেতৃত্ব গ্রহণ করতে অনুরোধ করা হয়। তিনি এটা করেন এবং ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির প্রধান হিসাবে ভারত অভিমুখে অভিযান শুরু করেন। কিন্তু সুভাষ বসুর নেতৃত্বে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির প্রচেষ্টা বিফল হয়েছিল। তার কারণ আইএনএ ব্রিটিশ সেনাবাহিনীর থেকে সামরিক দিক দিয়ে অনেক দুর্বল ছিল। আইএনএ পরাজিত হলে ব্রিটিশদের হাতে বিরাট সংখ্যক সৈন্য বন্দী হন। তাদের ভারতে নিয়ে আসা হয় এবং ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যুদ্ধ সংগঠিত করার অপরাধে অভিযুক্ত করা হয়। এটা ছিল ভারতের নতুন গণ অভ্যুত্থানের একটি সংকেত। আইএনএ বন্দীদের মুক্তির দাবি এবং তাদের বিচারের বিরোধিতা করার বিষয়টি সমস্ত রাজনৈতিক দলের সীমানা অতিক্রম করে সামনের সারিতে চলে আসে। এমনকি যারা স্বাধীনতা অর্জনের জন্য নেতাজি সুভাষচন্দ্র বসুর শত্রুর সঙ্গে আঁতাত করার নীতির সঙ্গে ভিন্ন মত পোষণ করতেন, তারাও তার দেশপ্রেম এবং আত্মত্যাগের মনোভাবকে প্রশংসা করেছিলেন। কমিউনিস্ট, সোশ্যালিস্ট, গান্ধীবাদী, মুসলিম লীগ পন্থী নির্বিশেষে সবাই আইএনএ বন্দি মুক্তির দাবিতে ঐক্যবদ্ধভাবে জোরালো আন্দোলন গড়ে তোলেন। এটা ছিল দেশব্যাপী জঙ্গি আন্দোলনের সূচনা, যার একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল বোম্বাইতে ভারতের রাজকীয় নৌবাহিনীর বিদ্রোহ। স্মরণ করা যেতে পারে, নৌ বিদ্রোহে অংশগ্রহণকারীরা জাতির স্বাধীনতার জন্য জাতীয় ঐক্যের পক্ষে দাঁড়িয়েছিলেন। তারা ভারতের 3টি জাতীয় দলের পতাকা উড়িয়েছিলেন। একটি ছিল তার মধ্যে জাতীয় কংগ্রেস, ছাড়া ভারত মুসলিম লীগ এবং ভারতের কমিউনিস্ট পার্টি। আমরা যারা সুভাষ বসু যে কৌশল অবলম্বন করেছিলেন তার সঙ্গে ভিন্ন মত পোষণ করেছিলাম। ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামে ফ্যাসিবাদী জার্মান ও জাপানের কাছ থেকে সাহায্য নেওয়ার তার উদ্দেশ্য উপলব্ধি করেছিলাম যে তিনি দেশকে ব্রিটিশ শাসন থেকে মুক্ত করার ব্যাকুল বাসনা থেকেই এ পদ নিয়েছিলেন। আমরা সে কারণে তাকে গান্ধী, জওহরলাল নেহেরু এবং অন্যান্যদের সমতুল্য ভারতের স্বাধীনতা সংগ্রামের একজন নেতা হিসেবে মনে করি। সুভাষ বসুর নেতৃত্বে আইএনএর ভারত অভিমুখে অভিযান গান্ধীর ডাকা ভারত ছাড়ো আন্দোলনের মতোই একটি শক্তিশালী আন্দোলন ছিল। যদিও আমরা গান্ধীজি এবং সুভাষ বসু উভয়ই যে পথ নিয়েছিলেন তার থেকে ভিন্ন মত পোষণ করেছিলাম, কিন্তু সাম্রাজ্যবাদের বিরুদ্ধে চূড়ান্ত আঘাত আনতে শ্রমজীবী জনতার জাগরণে সুভাষ বসুর অবদান আমি মর্যাদা দিই। এর মধ্যে আমরা সুভাষচন্দ্র বসুর যে আত্মত্যাগ বা সুভাষচন্দ্র বসুর যে মর্যাদা সেটি বেশি প্রাধান্য পায়। আপনারা কি বলেন? আপনাদের মতামত অবশ্যই প্রয়োজন। আজকের এই ঘটনা বা আজকের এই যে আলোচনা এটা আপনাদের সাথেই, তাই আপনারা অবশ্যই মতামত জানাবেন কমেন্টে যে আপনি কাকে এগিয়ে রাখতে চান বা আপনি কাকে মর্যাদা দেবেন, সুভাষচন্দ্র বসুকে নাকি গান্ধীজিকে। অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের আলোচনা আমরা এখানে শেষ করলাম। আবার দেখা হবে পরবর্তী কোনো আলোচনা নিয়ে। ঈশ্বরের চরণে প্রার্থনা করি আপনারা ততক্ষণ সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, হাসি খুশি থাকুন, আর দেখতে থাকুন আমাদের এই ছোট্ট চ্যানেলটি তীর্থবার্তা। নমস্কার। বন্দে মাতরম।